তো আগের এপিসোডে মাস্টার ফুজি ওয়াংলিনের বাবা মাকে মেরে তাদের সোলকে নিজের কাছে বন্দি করে নিয়েছিলেন, আর তারপর সে ওয়াংলিনকেও মেরে ফেলার জন্য ক্যাসিয়া ভ্যালির বাইরে চলে এসেছিল। কিন্তু ওয়াংলিন টেলিপোর্টেশন ব্যবহার করে সেখান থেকে বাইরে চলে এসেছিল, যার ব্যাপারে কেউই টের পায়নি। এরপর আমরা দেখতে পাই যে এখানে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটলফিল্ডের মেসেঞ্জার আসার সময় হয়ে গেছে, যাকে দেখা মাত্রই সমস্ত লোকেরা গ্রিট করতে শুরু করে। এখন এর কিছু সময় পর আমরা দেখতে পাই যে সেই মেসেঞ্জারও এখানে চলে এসেছে এবং তারপর সে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটলফিল্ডের চ্যানেলটি ওপেন করার জন্য রেডি হয়ে যায়, আর সে এর জন্য নিজের পাওয়ার ব্যবহার করতে শুরু করে এবং দেখতে দেখতে সে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটলফিল্ডের গেট ওপেন করে দেয়। আর এরপর সে এখানকার মাস্টারের পাশে এসে বসে পড়ে, যার পর মাস্টার সবাইকে বলে যে এই মিশন এখন এখানেই সম্পন্ন হয়ে গেছে এবং তাই এবার সমস্ত ডিসাইপলরা সেখান থেকে বাইরে আসার জন্য রেডি হয়ে যাও। এরপরে আমরা দেখতে পাই যে সে নিজের পাওয়ার ব্যবহার করে ক্যাসি ভ্যালির গেটও ওপেন করে দেয় এবং এখন সেখান থেকে সমস্ত সেক্টরের ডিসাইপলরা এক এক করে বাইরে আসতে শুরু করেছিল। তখনই সেই মেসেঞ্জার বলতে থাকে যে 7টি টোকেনের মধ্যে থেকে কেবল একটি টোকেন বেঁচে রয়েছে, আর তাই এখন মনে হচ্ছে যে এখানে খুব বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হবে। তখন অন্যদিকে আমরা দেখতে পাই যে এই বিষয়ে জানতে পেরে বাকি মাস্টাররাও বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন এবং তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে কেবল একজন মানুষই তাদের সমস্ত টোকেন নিয়ে চলে গেল। তখন একজন ডিসাইপল তাদের বলে যে এই কথা পুরোপুরি সত্যি এবং সে তো আমাদের প্রায় সমস্ত লোকজনকেই মেরে ফেলেছে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে গেটের ভেতর থেকে প্রচুর পাওয়ার বাইরে আসতে শুরু করে, যা দেখে মাস্টার ফুজি বুঝে গিয়েছিলেন যে ওয়াংলিন এবার এখান থেকে বাইরে আসতে চলেছে, আর তাই ফুজি তাকে ধরার জন্য গেটের সামনে চলে আসে। তখনই এটি দেখে ওই ছেলেটা বলতে থাকে যে এখন তো ওয়াংলিন আরও বেশি শক্তিশালী হয়ে গেছে। অন্যদিকে মাস্টার ফুজি বলতে থাকে যে এখন তো তোমাকে যে কোনো উপায়ে বাইরে আসতেই হবে এবং তাই তুমি এখানে লুকিয়ে থাকার চেষ্টা করো না। তখনই আমরা দেখতে পাই যে ওয়াংলিন নিজের ফ্লাইং সোর্ড ব্যবহার করে তার উপর অ্যাটাক করার চেষ্টা করে, আর সে নিজের এনার্জি প্রদর্শন করে তার সামনে চলেও আসে। এরই সাথে আমরা দেখতে পাই যে সে তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জও করতে শুরু করেছিল। তখনই এটি দেখে একজন মাস্টার নিজের স্টুডেন্টের উদ্দেশ্যে বলতে থাকেন যে সে তো এখন কেবল ফাউন্ডেশন বিল্ডিং এর আর্লি স্টেজে রয়েছে, কিন্তু এরপরেও কি তোমরা তাকে এতটা ভয় পেয়ে গেলে? ওদিকে ওয়াংলিন রেগে গিয়ে মাস্টার ফুজির উদ্দেশ্যে বলে যে তুমি আমার বাবা মায়ের আত্মাকে ফিরিয়ে দাও। আর এখন এতটুকু কথা বলার পর সে তার উপর অ্যাটাক করার জন্য নিজের পাওয়ার রিলিজ করা শুরু করে দেয়। কিন্তু এখন তার পাওয়ার দেখে ওই সমস্ত মাস্টাররা পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল এবং তারা বলতে থাকে যে এটি তো নাসেন্ট সোল স্টেজ, আর এর কারণে মাস্টার ফুজিও পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল এবং তারপর তাকে বলতে থাকে যে তোমার কাল্টিভেশন এত দ্রুত ইমপ্রুভ কিভাবে হলো? এখন এর জবাবে ওয়াংলিন তাকে বলে যে এই সবকিছু তোমারই কারণে হয়েছে। আর এখন এতটুকু কথা বলার পর সে সঙ্গে সঙ্গে নিজের পাওয়ার ব্যবহার করে তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, যার পর আমরা দেখতে পাই যে তার পাওয়ার দেখে এখানকার লোকেদের বিস্ময় আরও বেশি বেড়ে গিয়েছিল এবং তারা বলতে থাকেন যে সে তো সত্যি সত্যি নাসেন্ট সোল স্টেজে রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে মেইও তার এই বেড়ে যাওয়া পাওয়ার দেখে পুরোপুরি অবাক হয়ে যায় এবং সেও বুঝতে পারছিল না যে কেবল এতটুকু সময়ের মধ্যে কিভাবে এমনটা সম্ভব। তবে ওদিকে মাস্টার ফুজি এবং ওয়াংলিনের মধ্যে খুব বিপজ্জনক একটি ফাইট শুরু হয়েছিল, কিন্তু আসলে মাস্টার ফুজি ওয়াংলিনের এই বেড়ে যাওয়া পাওয়ারের সামনে কিছুই করতে পারছিল না এবং তারপর অবশেষে ওয়াংলিন তাকে নিজের ফ্লাইং সোর্ড দিয়ে জখম করতে সফল হয়ে যায়, যার পর আমরা দেখতে পাই যে এই ঘটনায় সমস্ত লোকেরাও বেশ চিন্তিত হয়ে পড়েছিল। আর ঠিক তখনই হঠাৎ করে ওয়াংলিন তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়, আর এর কারণে তারা জানতে পারে যে এটি তো আসলে কেবল ওয়াংলিনের একটি ইলিউশন ছিল, যার কারণে ওয়াংলিনের অ্যাটাকের কোনো প্রভাব মাস্টার ফুজির ওপর পড়েনি। কিন্তু এখন তার এমন কাজের কারণে মাস্টার ফুজি ওয়াংলিনের ওপর মারাত্মক রেগে গিয়েছিল এবং তারপর সে তার উদ্দেশ্যে বলতে থাকে যে এখনো পর্যন্ত তুমি আমার সামনে কেন আসছো না? তখন এর ওপর বাকি মাস্টাররা তাকে বলতে থাকে যে সম্ভবত তুমি তার ব্যাপারে বেশ দেরি করে ফেলেছ, কারণ হতে পারে যে যখন তুমি তার ইলিউশনের সাথে ফাইট করছিলে ঠিক তখনই সে এই সুযোগটা কাজে লাগিয়ে এখান থেকে পালিয়ে গেছে। আর তখন মাস্টার ফুজি বুঝতে পারে যে ওয়াংলিন তো তাকে খুব সহজেই বোকা বানিয়ে নিয়ে দিল। কিন্তু তখনই মাস্টার ফুজি বলে যে আমি এখন তোমাকে এর জন্য শেষ সুযোগ দিচ্ছি, কিন্তু এর পরেও যদি তুমি আমার সামনে না আসো তবে আমি তোমার বাবা মায়ের আত্মাকে পুরোপুরি ধ্বংস করে দেব। তখন সোল ফ্ল্যাগটি দেখা মাত্রই ওয়াংলিন সঙ্গে সঙ্গে তার সামনে চলে আসে, কারণ সে যে কোনো মূল্যে নিজের বাবা মায়ের আত্মাকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিল। কিন্তু এখন তাকে দেখে মাস্টার ফুজিও তার উপর অ্যাটাক করার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল এবং তারপর সে বলে যে এখন তুমি আমার সামনে কিছুই করতে পারবে না। কিন্তু তখনই হঠাৎ করে ওয়াংলিন নিজের ব্লু আইস ফ্ল্যাশের পাওয়ার ব্যবহার করে তার উপর অ্যাটাক করে দেয়,
যার কারণে ওই পুরো জায়গাটি ফ্রিজ হতে শুরু করে। অন্যদিকে এটি দেখে একজন মাস্টার বলতে থাকেন যে এটি তো সত্যিই বেশ ইন্টারেস্টিং এবং এই ছেলেটির কাছে তো ওয়ানচেং এর ম্যাজিক পাওয়ার রয়েছে। আর এখন তারা বুঝতে পেরেছিলেন যে ওয়াংলিন মোটেও কোনো সাধারণ ছেলে নয়। তখনই সেই মেসেঞ্জার বলতে থাকে যে বেস্ট সিন তো এখনই আসতে চলেছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়াংলিনের ব্লু আইস ফ্ল্যাশের সামনে মাস্টার ফুজি কিছুই করতে পারে না এবং সে তার আইস পাওয়ারের কারণে এর মধ্যে পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। আর এই সুযোগেরই ফায়দা তুলে ওয়াংলিন তার সোল ফ্ল্যাগটি হাসিল করে নিয়েছিল এবং তারপর এটি নিয়ে এখান থেকে পালাতে পালাতে বলে যে ফাদার, আমি এতে একটু দেরি করে ফেলেছি। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাই যে মাস্টার ফুজি তার পাওয়ার থেকে নিজেকে মুক্ত করে নেয় এবং হঠাৎ করেই সে নিজের পাওয়ার ব্যবহার করে ওয়াংলিনের হাতটি ব্লাস্ট করে দেয়। কিন্তু এটি দেখা মাত্রই ওয়াংলিন সঙ্গে সঙ্গে নিজের ওই হাতটি কেটে ফেলে, যাতে এর কারণে এক্সপ্লোশন তার পুরো বডিতে ছড়িয়ে না পড়তে পারে। যার পর আমরা দেখতে পাই যে তার এমন সাহস দেখে বাকি লোকেরাও পুরোপুরি অবাক হয়ে যায় আর ওয়াংলিন আবারও সোল ফ্ল্যাগটিকে নিজের সাথে নিয়ে এখান থেকে যেতে শুরু করে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে মাস্টার ফুজি এখানে নিজের ফরমেশনটি অ্যাক্টিভেট করে ফেলেছিল, যার কারণে ওয়াংলিনও এখান থেকে পালাতে পারে না। এরপরে মাস্টার ফুজি তাকে বলতে থাকে যে তুমি আমার নাতিকে মেরেছিলে এবং তাই আজ আমি তোমার আত্মাকে হাসিল করে সেটিকে সোল ফ্ল্যাগে চেঞ্জ করে দেব। এরপর সে নিজের পাওয়ার ব্যবহার করে ওয়াংলিনের ওপর অ্যাটাক করতে শুরু করেছিল, কিন্তু এরই সাথে সে মনে মনে বলতে থাকে যে আমি তো নাসেন্ট সোল স্টেজে রয়েছি আর সে তো এখনও কেবল ফাউন্ডেশন বিল্ডিং এর আর্লি স্টেজে আছে, কিন্তু এর পরেও সে আমাকে এত চমৎকারভাবে টক্কর দিল। আর সবচেয়ে বড় অবাক হওয়ার বিষয় তো এটিই যে সে এক্সপ্লোশন ছড়ানো আটকানোর জন্য নিজের হাত কেটে ফেলার ব্যাপারে একবারও ভাবল না। এরপরে সে বলতে থাকে যে যদি অন্য কেউ হতো তবে আমি এর জন্য অবশ্যই তার প্রশংসা করতাম, কিন্তু এর পরেও আমরা দেখতে পাই যে সে যেভাবেই হোক তার নাতির প্রতিশোধ নিবেই। তাই এবার সে এর জন্য ওয়াংলিনের বাবা মায়ের আত্মারও ব্যবহার করতে শুরু করে, যাতে সে তাকে নিজেরই লোকেদের দ্বারা আক্রান্ত হওয়ার কষ্টটি অনুভব করাতে পারে। এখন এর কারণে ওয়াংলিনও বেশ সমস্যায় পড়ে গিয়েছিল, কিন্তু সে যে কোনো মূল্যে নিজের বাবা মায়ের ওপর অ্যাটাক করতে চাইছিল না এবং তাই সে তার সামনে নিজের কোনো পাওয়ার ব্যবহার করে না। এটি দেখে মাস্টার ফুজি বলতে থাকে যে দেখো আমি কত বড় দয়ালু, কারণ আমি তো এখন তোমাকে তোমার বাবা মায়ের সাথে মেলাতে চলেছি। তখনই আমরা দেখতে পাই যে ওয়াংলিন হঠাৎ করে নিজের পাওয়ার ব্যবহার করে তার বাবা মায়ের আত্মাকে আলাদা করে নেয়, আর এখন এইভাবে সে তাদের আত্মাকে এখান থেকে বাঁচানোর চেষ্টা করতে শুরু করেছিল। কিন্তু মাস্টার ফুজিও এত সহজে তাকে এখান থেকে যেতে দিতে চাইছিল না এবং তাই সে নিজের বাকি পাওয়ার ব্যবহার করে তার উপর অ্যাটাক করতে শুরু করে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়াংলিন এখন তার পাওয়ারের সামনে কিছুই করতে পারছিল না এবং তারপর সে ইমোশনাল হয়ে নিজের বাবা মায়ের আত্মার উদ্দেশ্যে বলে যে আমি এখন আপনাদের কখনোই একা ছাড়ব না। আর সে এখান থেকে বাইরে বের হওয়ার জন্য নিজের কাছে থাকা শেষ টেলিপোর্টেশন টোকেনটি ব্যবহার করতে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে মাস্টার ফুজি হঠাৎ করে নিজের পাওয়ার ব্যবহার করে এটিকেও ডিস্ট্রয় করে দেয়, যা দেখে এখানকার বাকি লোকেরাও পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলেন, কারণ ওয়াংলিনের কাছে এখান থেকে বাঁচার কেবল এটিই একটি উপায় ছিল এবং এখন সে মাস্টার ফুজির সামনে কিছুই করতে পারবে না। এরপরে মাস্টার ফুজি তাকে বলে তোমার কি মনে হয় যে আমি তোমাকে আবারও তোমার টেলিপোর্টেশন টেকনিক ব্যবহার করতে দেব? তখনই এটি দেখে এখানকার মাস্টার বলতে থাকেন যে এখন তো এখানকার 7টি টোকেনে ডিস্ট্রয় হয়ে গেছে এবং এর পাশাপাশি এখন এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটলফিল্ডের চ্যানেলটিও বন্ধ হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে এর কারণে বাকি সমস্ত মাস্টাররাও বেশ চিন্তিত হয়ে পড়েন এবং তারপর তারা ফুজির উদ্দেশ্যে বলতে থাকেন যে তুমি এমনটা কেন করলে, কারণ আমরা তো এর জন্য 500 বছর পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তখন অন্যদিকে আমরা দেখতে পাই যে এর কারণে লুই ইনসেক্টের মাস্টারও বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন এবং তারপর সে বলতে থাকে যে আমাকে আবারও এর জন্য 500 বছর পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ এখন তো আমার রাক্ষসও এতে এন্টার করতে পারবে না, আর আমার ফিজিক্যাল বডি বা এটার জন্য কতটুকু শক্তিশালী। কিন্তু এখন এর কারণে আমরা দেখতে পাই যে সেও ওয়াংলিনের ওপর রেগে গিয়েছিল এবং তারপর বলতে থাকে যে তোমাকে তো এর জন্য 1000 টুকরো করে দেওয়া উচিত। অন্যদিকে আমরা দেখতে পাই যে মাস্টার ফুজির পাওয়ারের কারণে ওয়াংলিন এখন খুব মারাত্মকভাবে জখম হয়ে গিয়েছিল, যা দেখে মাস্টার ফুজি তাকে বলেছে এখন তো তোমার গেম ওভার হয়ে গেছে, কারণ আসলে আমি এই বিষয়ে আগে থেকেই অনুমান করে নিয়েছিলাম যে তুমি টেলিপোর্টেশন টেকনিক ব্যবহার করে এখান থেকে পালাতে চাও। আর তারপর তাকে জিজ্ঞেস করেছে তুমি কি এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটলফিল্ডের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছিলে? এখন এতটুকু কথা বলার পর সে তাকে বলেছে তোমার নিজের এই আইডিয়াটি ত্যাগ করে দেওয়া উচিত, কারণ এখন তুমি যে কোনো মূল্যে এখান থেকে বাঁচতে পারবে না।
এরপর আমরা দেখতে পাই যে সে নিজের আরও বেশি পাওয়ার ব্যবহার করে ওয়াংলিনের ওপর অ্যাটাক করে দেয়, আর ওই পাওয়ারের সামনে ওয়াংলিন এখন কিছুই করতে পারছিল না। তখন এটি দেখে মাস্টার ফুজি নিজের নাতিকে স্মরণ করে বলে যে, দেখো, আমি তোমার এই প্রতিশোধ নিয়ে নিলাম, আর যখনই তার পুরো বডি ডিস্ট্রয় হয়ে যাবে আমি তার আত্মাকে হাসিল করে ওটাকেও সোল ফ্ল্যাগে চেঞ্জ করে দেব। এরপর আমরা দেখতে পাই যে সে তার আত্মাকে খুব মারাত্মকভাবে টর্চার করছিল, কিন্তু তার এমন দৃঢ়তা দেখে এখানকার মাস্টারও বেশ ইমপ্রেস হয়ে গিয়েছিলেন, এবং তারপর সে বলে যে সে তো কেবল নিজের বাবা মায়ের আত্মাকে বাঁচানোর জন্য নিজেকেও বিপদের মুখে ঠেলে দিল। তখন ওই মেসেঞ্জার তাকে বলে যে আমরা এমন দৃশ্য কতবারই বা দেখেছি। আর তখন দ্বিতীয় মাস্টার বলে যে গত 10,000 বছরের মধ্যে এমনটা প্রথমবার হতে দেখছি যে কেউ ফাউন্ডেশন বিল্ডিং লেভেলের হয়েও ন্যাসেন্ট সোল স্টেজের কাউকে চ্যালেঞ্জ করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়াংলিনের ইনোসেন্ট লাভ দেখে মেয়েও পুরোপুরি ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু কেউই এই বিষয়ে কিছু করতে পারছিল না। অন্যদিকে ওয়াংলিনও এই বিষয়ে ভেবে বেশ উদাস হয়ে গিয়েছিল, এবং তারপর নিজের বাবা মাকে স্মরণ করে বলে যে আপনাদের ছেলের কি এতে কোনো ভুল ছিল? এরপরে সে মনে করতে থাকে যে কিভাবে তার সেক্টরের তার বন্ধুদের মেরে ফেলা হয়েছিল, এবং তারপর সে বলতে থাকে যে দুর্বল হওয়া কি এতটাই বড় পাপ? এখন এতটুকু কথা বলার পর ওয়াংলিন জোরে জোরে হাসতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছিল যে এই মুহূর্তে সে মাস্টার ফুজির সামনে কিছুই করতে পারবে না। এরপরে সে নিজের বাবা মাকে স্মরণ করে বলতে থাকে যে আমি আপনাদের বাঁচানোর জন্য কিছুই করতে পারলাম না, তাই আমি আশা করি যেন আমি আবারও আপনাদের সন্তান না হই, কারণ আমি আপনাদের প্রোটেক্ট করার যোগ্য নই। তারপর আমরা দেখতে পাই যে মাস্টার ফুজির পাওয়ারের কারণে তার পুরো বডি ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে হেভেনলি পার্ল ওয়াংলিন এবং তার বাবা মায়ের আত্মাকে নিজের ভেতরে টেনে নেয়, যা দেখা মাত্রই এখানকার মাস্টার সঙ্গে সঙ্গে সেটিকে ধরার জন্য ছুটে যায়, কিন্তু সে কিছু করতে পারার আগেই হেভেনলি পার্ল এখান থেকে গায়েব হয়ে যায়। তখন এটি দেখে মেসেঞ্জার বলে যে আমার পার্ল স্পর্শ করার সাহস কার হলো? আর এখন এতটুকু কথা বলার পর সে ওটিকে নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে তার পেছনে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটেলফিল্ডের সিন দেখতে পাই, যেখানে একটি ছেলে এবং একটি মেয়ে কোনো জিনিস খোঁজার জন্য এসেছিল, আর আমরা দেখতে পাই যে এই মুহূর্তে তারা একটি ট্রোলের বডির ওপর ছিল। আর তারপর ওই ছেলেটি বলতে থাকে যে যদি আমি এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটেলফিল্ডের বাতাস থেকে একটি শ্বাসও নিই তবে এর কারণে আমার স্পিরিচুয়াল এনার্জি অনেক বেশি বেড়ে যাবে, কিন্তু এখানে আসার পর তো আমি এখান থেকে কেবল একটি আর্মার পেলাম। তখন তার এমন কথা শুনে ওই মেয়েটি তাকে বলে যে তুমি এই আর্মারকে আন্ডার এস্টিমেট করো না। ঠিক তখনই তাদের ওপর দিয়ে কোনো জিনিস পার হয়ে যেতে দেখা যায়, যা দেখা মাত্রই তারা দুজনেই সঙ্গে সঙ্গে সেটির পিছু নিতে শুরু করে, কিন্তু তখনই তারা জানতে পারে যে এখানে তো আসলে একটি স্পেস রিফট রয়েছে, এবং তাই তারা দুজনে এর কাছে যাওয়ার সাহস করে না। তারপর মেয়েটি বলতে থাকে যে অ্যানসেস্টর বলেছিলেন যে প্রতি 500 বছরে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটেলফিল্ড ওপেন হয়, কিন্তু এর মধ্যে কখনো কখনো সেখানে এত বিপজ্জনক যুদ্ধ হয় যার কারণে এক্সট্রা টেরেস্ট্রিয়াল স্পেসও তা সহ্য করতে পারে না, এবং এর কারণে এর ভেতরে ক্র্যাক চলে আসে। তারপর সে আরও বলে যে এই ধরনের স্পেস ক্র্যাকই কিংসিওকে গিলে খেয়েছিল, যার পর সে কখনোই রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসতে পারেনি। তখন তার এমন কথা শুনে ওই ছেলেটি বলে যে এটি তো আমরা ভালোই করলাম, নয়তো যদি আমরাও এখানে না থামতাম তবে খুব খারাপভাবে ফেঁসে যেতাম। আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে সেই মেসেঞ্জারও এখানে চলে আসে। তখন ওই ছেলেটি তাকে বলে যে আমরা কোনো জিনিসকে এখানে আসতে দেখেছিলাম। তখন এই বিষয়ে শোনা মাত্রই সেও স্পেস ক্র্যাকের দিকে যেতে শুরু করে, যা দেখে ওই মেয়েটি বলতে থাকে যে সে তো আসলে ট্রোল ক্ল্যান থেকে এসেছে, এবং এমনটা বলা হয়ে থাকে যে ট্রোলেরা কেবল ইনফ্যান্ট ট্রান্সফরমেশন স্টেজেই পৌঁছাতে পারে, আর তারপরেই তারা নিজের বডিকে নিজের ইচ্ছানুসারে চেঞ্জ করতে পারবে। আর আমার তো মনে হচ্ছে যে আমাদের সামনের ট্রোলটিও ইনফ্যান্ট ট্রান্সফরমেশন স্টেজে পৌঁছে গেছে। তখনই আমরা দেখতে পাই যে সেই স্পেস ক্র্যাক হঠাৎ করে ট্রোলটিকেও নিজের ভেতরে টানতে শুরু করে, কিন্তু এরপরেও সে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে দূরে চলে আসে। অন্যদিকে সিতু নানওয়াং লিনেকে বলে যে আমি নিজের কাছে বেঁচে থাকা শেষ সোল পাওয়ার ব্যবহার করলাম, এবং তারপর আমি এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটেলফিল্ডের চ্যানেলটি ওপেন করলাম, যার কারণেই আমি তোমার শেষ কনসাসনেস রক্ষা করতে পারলাম। আর এখন এই কারণে আমি আবারও নিজের ডিপ স্লিপে চলে যাচ্ছি, আর তাই এরপরে তোমার ভাগ্য কি হবে তা সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করছে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।